আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরাত আলহাস। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যে টপিকটা যারা এইচএসসি 25 বেসের স্টুডেন্ট রয়েছে অথবা এইচএসসি 26 বেসের স্টুডেন্ট রয়েছে, তোমাদের সবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশেষ করে এই টপিক থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন থাকেই। আর আমরা যে প্রশ্নটা সলভ করব তা হচ্ছে সিলেট বোর্ড 2021। আমরা সিলেট বোর্ডের আলোকে আজকে প্রশ্ন সলভ করার চেষ্টা করব। দেখব এই প্রশ্নে কি কি নিয়ম থাকে। যেহেতু যারা এইচএসসি 25 বেসিক স্টুডেন্ট পরীক্ষা দিবা, সামনে 19 পরীক্ষা আসতেছে, তো ময়মনসিংহ বোর্ড একটু ব্যতিক্রম প্রশ্ন করে। তো প্রশ্ন হচ্ছে এরকম যে সূত্র দেয়া, মানে সূত্র যারা জানবা, যারা সংজ্ঞা পারবা, তার মূলত প্রশ্ন আনসার করতে পারবা। কারণ বিশেষ করে দেখা গেছে যে 2 বছর যাবত পরীক্ষা হয় নাই ইকোনমিক্সের, তো শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে। তো শর্ট সিলেবাসের আলোকে যে পরীক্ষাগুলো হচ্ছে, ওইখান থেকে আমাদের এই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়ে থাকে। যে তৃতীয় অধ্যায়ের গাণিতিক যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নের আলোকে আমরা একটা প্রশ্ন সলভ করবো আজকে। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এসিএমসি আর হচ্ছে এসিএমসি, তার মানে এই উদ্দীপকের যে টোটালি যে টপিকটা আছে তা হচ্ছে এসিএমসি থেকে। সি মানে হচ্ছে কস্ট মানে ব্যয়, তার মানে ব্যয় টপিক থেকে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। তো চলো আমরা বেসিক সহ এ টু জেড প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো একটু খেয়াল করো, প্রশ্ন উদ্দীপক কি দেওয়া আছে একটু বুঝো। এখানে দেওয়া আছে উৎপাদন মানে হচ্ছে কিউ। তো উৎপাদনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। দেওয়া আছে মোট খরচ, মনে রাখবা খরচ এটা আরেক নাম হচ্ছে ব্যয়। আরেক নাম কি? ব্যয়। তাহলে মোট খরচ, মোট ব্যয় এক জিনিস। তাহলে টোটাল কস্ট টিসি মানে হচ্ছে টোটাল কস্ট। তারপর দেখো এখানে উৎপাদনের যে মানগুলো দেওয়া আছে তা সিরিয়ালে দেওয়া আছে 1 2 3 4 5 6 পর্যন্ত। থাকতে পারে 1 থেকে 6, থাকতে পারে 1 থেকে 5, মানে কম বেশি মান দেওয়া থাকবে। এগুলো আমাদের বের করা লাগবে না, তারা দিয়ে দিব, ঠিক আছে। তারপর দেখো মোট খরচের যে মানগুলো দেওয়া আছে তা সিরিয়ালে দেওয়া আছে। এখানে 10 এর পরে 15, 15 এর পরে 18 যাই থাকুক। আমরা জানি যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের যে টোটালি খরচ হয়, যখন তুমি কোনো কিছু উৎপাদন করবা তোমাকে খরচ বহন করতে হবে। উৎপাদন বৃদ্ধি পায়, খরচ বাড়বে। যদি উৎপাদন হ্রাস পায়, খরচ কমে যাবে। তাহলে উদ্দীপকে আমাদের উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, খরচটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তারপর খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এখানে যে উদ্দীপকের আলোকে এসি ও এমসি নিরূপণ করো। আচ্ছা, এখানে সবার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। অনেকে প্রশ্নের ক্যাটাগরি অনেকে বুঝতে পারে না, অনেকে আনসার করতে পারে না। আমি এই প্রশ্নটা বোঝানোর আগে তোমাদের কিছু টেকনিক মাথায় শেখাচ্ছি, যে টেকনিকগুলো তোমাদের কাজে লাগবে। একটু খেয়াল করো, যদি মনে করো এখানে যে একটা টপিক থেকে প্রশ্ন আসছে, কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসছে, এখন এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের মাথায় কি কি আগে থেকে সেট করতে হবে। যারা এই মাথায় আগে থেকে সেট করতে পারো তারাই মূলত পূর্ণাঙ্গ ভাবে প্রশ্ন সলভ করতে পারে, মানে পূর্ণাঙ্গ ভাবে খাতা লিখতে পারে। যারা আগে থেকে মাথায় সেট করতে পারে না, তারা আরেকজনের টাকা, মানে আরেকজনে কেউ লিখতেছে ওটার উপর নজর দেয়, সো নিজের আত্মবিশ্বাস সম্পূর্ণ হারাই ফেলে পরীক্ষা হলে। তো তোমাদের একটা টেকনিক শেখাচ্ছি, মাথায় রাখবা। টেকনিকটা হচ্ছে যে টপিক থেকে প্রশ্ন আসবে দেখবা ওই টপিকের সংজ্ঞা আছে কিনা। বলো কি আছে কিনা? ওই টপিকের সংজ্ঞা আছে কিনা, 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে দেখবা ওই টপিকের সূত্র আছে কিনা। কি আছে কিনা? সূত্র। সংজ্ঞা সূত্র লেখার পর পরের টপিক হচ্ছে তুমি যে প্রশ্নটা বলছে তার উত্তর লেখার চেষ্টা করবা। কি লেখার চেষ্টা করবা? উত্তর লেখার চেষ্টা করবা। এটা হচ্ছে গাণিতিক প্যাটার্ন। গাণিতিক প্রশ্ন কিভাবে সলভ করা যায় তার জন্য এটা আমাদের এই টেকনিক। এখন দেখো, যদি তুমি সরাসরি উত্তর লেখো, যদি তুমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাও, তাহলে উত্তর এমনও গাণিতিক কাজ রয়েছে যার উত্তরটুকু লেখার পর 1 পৃষ্ঠা হয়ে যায়, 1 পৃষ্ঠা হয় না। তো অনেক টিচার দেখে যে বিশেষ করে গাণিতিক কাজ থাকলে মার্ক দেয়া দেয়। অনেক টিচার দেখে শুধু গাণিতিক প্যাটার্ন আছে কিন্তু কোনো সংজ্ঞা নাই, সূত্র নাই, তখন অনেক টিচার মার্ক দেয় না। তো টিচারদের ফোকাস করার জন্য তোমাকে এই 3টা বিষয় মাথায় রাখতেই হবে। যে টপিক থেকে প্রশ্ন আসবে ওই টপিকের সংজ্ঞা দিবা, সূত্র দিবা যদি থাকে, তারপরে কি লাগবে? উত্তর লাগবা। তো চলো আমরা প্রশ্নটা কি বলছি একটু খেয়াল করো। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে এসি ও এমসি নিরূপণ করো। মনে রাখবা নিরূপণ মানে কি? নিরূপণ যে কথা এটা ব্যাখ্যা করো একই কথা,
এটা নির্ণয় করো, একই কথা, আমাদের জাস্ট মানটা বের করতে বলছে, মানে সুন্দরভাবে গুছিয়ে আমাদের উত্তরটা বের করতে বলছে, জাস্ট এটুকু, আর কিচ্ছু না। ঠিক আছে, তো একটু খেয়াল করো ওখানে আমরা কিভাবে মানগুলো বের করব, আর মানগুলো বের করতে গেলে আমাদের কি কি তথ্য সংগ্রহ করতে হবে, এই তথ্যগুলো আমাদের আগে থেকে সেট করতে হবে, আগে থেকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, দুটো খেয়াল করো ওখানে প্রশ্ন বলছে এখানে এসি, আর বলো কি বলছে এমসি, এটার মান বের করতে বলছে। তো এসি মানে হচ্ছে এভারেজ কস্ট, গড় ব্যয়, এভারেজ কস্ট গড় ব্যয় টপিক। আর এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। একটা হচ্ছে গড় ব্যয় টপিক, একটা হচ্ছে প্রান্তিক ব্যয় টপিক। এখন মনে রাখবা, জীবন ভরার মনে রাখবা, যে কোনো ইকোনমিক্সের যে কোনো প্যাটার্ন বলুক, যে কোনো টপিক বলুক, এম মানে হচ্ছে প্রান্তিক। তো প্রান্তিক মানে হচ্ছে, প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ, এ মানে হচ্ছে এভারেজ, এভারেজ মানে হচ্ছে গড়, গড় মানে হচ্ছে ভাগ। আমাদের বিয়োগ বের করতে বলছে, মানে বিয়োগ করে মানটা বের করতে বলছে, প্রান্তিকের মানটা ভাগ দিয়ে আমাদের গড়ের মানটা বের করতে বলছে। আমাদের উদ্দীপকে কার মানটা দেওয়া আছে এটা দেখতে হবে। উদ্দীপকে দেওয়া আছে মোট খরচ, যে কোনো মোট, মোট মানে যুগ, তাহলে যুগের মানটা দেওয়া আছে, বিয়োগটা বের করতে হবে, ভাগের কাজটা করতে হবে। এখন খেয়াল করো, যে কোনো মোটের মান থাকলে আমরা প্রান্তিকের মানটা অনায়াসে বের করতে পারি, কারণ এই মোটের সাথে, বলো কার সাথে, মোটের সাথে এই প্রান্তিকের একটা সম্পর্ক আছে। বলো কি সম্পর্ক? মোটের সাথে প্রান্তিকের একটা সম্পর্ক রয়েছে। যে কোনো মোটের মান দেওয়া থাকলে আমরা প্রান্তিক বের করতে পারবো। আমরা কিভাবে বের করবো? বের করার টেকনিক হচ্ছে মাইনাস, বিয়োগ করে মোটের প্রত্যেকটা মান বিয়োগ করে প্রান্তিক পাওয়া যায়। যখন উদ্দীপকে প্রান্তিকের মানগুলো দেওয়া থাকবে, প্রান্তিকের প্রত্যেকটা মান যোগ করে বলো কার মানটা পাওয়া যায়? মোটের মান, কারণ মোট মানে যোগ, প্রান্তিক থেকে মোট বের করা যায়, মোট থেকে বিয়োগ করে প্রান্তিক বের করা যায়। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবা, তুমি যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তারপর খেয়াল করো ওখানে গড়ের কাজ, বলো কার কাজ? গড়, গড় মানে ভাগ। মনে রাখবা, যখন তোমাকে গড়ের কাজ বের করতে বলবো, তখন তোমাকে মোটে চলে যেতে হবে। কার সাথে বলতো? মোট। কারণ আমরা জানি যে মোটের প্রত্যেকটা মান, মানে কোনো কিছু মান যোগ করে যটা সংখ্যা থাকবে, এই যোগফলের সাথে ভাগ দিয়ে দিব আমরা, ভাগ দিলে আমাদের কি গড়ের মানটা চলে আসবে। তো মোটের প্রত্যেকটা মানকে যদি আমরা ভাগ দেই, কিউ এর মান দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের কার মানটা চলে আসবে? গড়ের মানটা চলে আসবে। তো এই তিনটা ধাপে আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা তা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমাদের আমরা প্রশ্ন সলভ করি, এখানে সুন্দরভাবে গুছাই সলভ করি। আমি একটু তোমাদের জাস্ট পয়েন্ট, মানে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে, আজকে সলভ করতেছি, সামনে পরীক্ষা এসএসসি 25 ব্যাচ, অবশ্যই অবশ্যই এই ক্যাটাগরি প্রশ্ন আসবে, একটু তোমরা জাস্ট পড়ে নিবা। ঠিক আছে, আমি তো সলভ করে দিচ্ছি। তো খেয়াল করো, ওখানে গ নাম্বার প্রশ্ন সলভ, গ নাম্বার প্রশ্ন সলভ। তো আমাদের প্রশ্ন হচ্ছে এসি ও এমসি নিরূপণ করতে বলছে। লাগবা এখানে প্রথমে লাগবা উদ্দীপকের আলোকে এসি ও এমসি নিরূপণ করা হলো। ঠিক আছে, আচ্ছা, নিরূপণ করার আগে তুমি এক কাজ করবে, এখানে এসি মানে হচ্ছে গড় ব্যয়, গড় ব্যয় লাগবা, লেখাবার সংজ্ঞা লাগবা। তো গড় ব্যয় মানে হচ্ছে, গড় ব্যয় মানে হচ্ছে এভারেজ কস্ট, এভারেজ কস্ট। তুমি চাইলে সূত্র আগে লিখতে পারো, সূত্র লেখা সংজ্ঞা লিখতে পারো, তোমার ইচ্ছা। যদি তুমি চাও আমি আগে সংজ্ঞা লিখবো পরে সূত্র লিখবো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ওখানে যে কোনো গড়ের সূত্র বের করার জন্য তোমাকে টেকনিক শিখাচ্ছি, টেকনিকটা মাথায় রাখবা। মনে রাখবা, গড়ের সাথে বলো কার সম্পর্ক? মোটের সম্পর্ক। মোট মানে টোটালটি, তার মানে ইকোনমিক্সে যে কোনো সূত্র বলো, যে কোনো জায়গায় গড় থাকবে, গড় মানে এ থাকলে আমাদের টি দিতে হবে, টি, যা আছে তাই। দেখো দেখা যাচ্ছে কিনা? তো এ থাকলে কি দিবা? এ থাকলে টি দিবা, এই যে টি দিবা, যা আছে তাই। ঠিক আছে, সকল ভাগ, এটা ভাগ অবস্থা আছে না, সকল ভাগ মানে কিউ দিয়ে ভাগ, কারণ আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন মানে ভাগ, কিউ দিয়ে আমাদের ভাগ দিতে হবে, একটা রুলস। ঠিক আছে, তাহলে আমাদের গড়ের সূত্র পাইলাম এখানে। এখন আমরা কি করব? সংজ্ঞা লিখবো। তুমি এখানে সুন্দর করে সংজ্ঞাটা লিখে নিবা, আমি মুখে বলতেছি। লাগবে এখানে মোট ব্যয়কে, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়
তাকে গড় ব্যয় বলা হয়। জাস্ট গড় ব্যয় কাজ শেষ। তারপরে লিখবা 2 নাম্বার স্টেপ, বলো কি ব্যয় বলো তো? এমসি ব্যয় করতে বলছে, এমসি প্রান্তিক ব্যয়। তো প্রান্তিকের কাজ হচ্ছে আমাদের মুড থেকে বিয়োগ করতে হবে, কারণ মুড প্রান্তিকের সাথে একটা সম্পর্ক আছে, যে একটা থেকে আরেকটা বের করতে পারি, ঠিক আছে? তো যেহেতু প্রান্তিকের কথা বলছে, আমরা মুডে চলে যাব। মুড খরচ মুড ব্যয় এক জিনিস, তাহলে লিখবা মুড ব্যয়ের প্রত্যেকটা মানের পার্থক্য থেকে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। তো প্রান্তিক ব্যয় একটা সূত্র লিখবা, কি লিখবা? সূত্র। মনে রাখবা যে কোনো প্রান্তিক বললে আমাদের একটা প্রতীক লিখতে হবে, প্রতীকের নাম হচ্ছে ডেল্টা। তাহলে পুরা ইকোনমিক্সে যে কোনো টপিক বলুক, একমাত্র প্রান্তিক বললেই একটা প্রতীক আসবে, নাম হচ্ছে ডেল্টা, বর্মত চিহ্ন। এই চিহ্নটা উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে। এটা টেকনিক, যে কোনো প্রান্তিকের সূত্র তুমি এই নিয়ে বের করবা। তো প্রান্তিকের সাথে মুটের একটা সম্পর্ক টি, টি দিবা, যা আছে তাই, ভাগ মানে কিউ দিয়ে ভাগ। তো এমসি ইকুয়াল টু ডেল টিসি বাই ডেল কিউ। প্রান্তিকের সূত্র পাইলাম, আমরা গড়বের সূত্র লিখলাম। তো প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা আগে দেয় নিবা, এখানে দুই চাও সংজ্ঞা, আমি সংজ্ঞা বললাম এখানে মোট ব্যয়ের প্রতিটি এককের পার্থক্য থেকে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। প্রান্তিক ব্যয়ের আরো একটা সংজ্ঞা আছে, তুমি চাইলে ওই সংজ্ঞাটা লিখতে পারো, যে উৎপাদনের অতিরিক্ত এক একক পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়, সেটা প্রান্তিক ব্যয় বলা হয়। কি বলা হয়? প্রান্তিক ব্যয়। ওকে, তো মোট গড় ব্যয় পড়লাম, প্রান্তিক ব্যয় পড়লাম। তাহলে আমাদের সংজ্ঞাটা লেখার পর, সূত্র লেখার পর, এখন জাস্ট আমরা এসি আর এমসি সুন্দর করে চার্টে মানগুলো দেখাই দিব, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো দেখো এসি এমসির মানটা আমরা পূরণ করি। তোমাদের কাজ করে এখানে এসি এমসির মানটা আমি এখানে দেখাই দেই। তোমরা আনসার করার পর, আনসার করার সময় এটা আগে লিখবা, যে সংজ্ঞা লিখলাম, সূত্র লিখলাম, লিখবা। লেখার পর এই বক্সটা এখানে আবার আঁকবা, আঁকার পর দুইটা চার্ট বাড়বে। কটা চার্ট? দুইটা, একটা হচ্ছে এসি আর হচ্ছে এমসি। তাহলে টান দিয়ে লাগবে এখানে এসি, এসি মানে হচ্ছে টিসি বাই কিউ, আর এখানে লাগবে এমসি। কি লাগবে এখানে? এমসি, জাস্ট। ঠিক আছে, আমি এটা এখানে লিখলাম না, এখানে লিখে দিলাম। ওকে, তো খেয়াল করো ওখানে আমরা প্রান্তিকের মানটা আগে বিয়োগ করি, প্রান্তিক মানে বিয়োগ। তো বিয়োগ করলে বলো কার থেকে বিয়োগ করতে হবে? এই মোট থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার টেকনিক একটু মাথায় রাখবা। আমাদের তুমি চাইলে এখানে প্রান্তিকের সূত্র লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? ওকে, তো প্রান্তিক মানে বিয়োগ। বিয়োগ করার নিয়ম হচ্ছে, মনে রাখবা মোটের প্রথম মান যা আছে প্রান্তিকের তাই হবে। মোটের প্রথম মান যা আছে প্রান্তিকের তাই হবে। নিয়ম হচ্ছে পরের মান থেকে আগেরটা বিয়োগ করতে হবে। কি বললাম? পরের মান থেকে আগেরটা বিয়োগ। যারা আগের মান থেকে পরেরটা বিয়োগ করো তার প্রান্তিকের মানটা হবে না। প্রান্তিক বিয়োগ করার রুলস একটাই, পরের মান থেকে আগেরটা বিয়োগ। 15 থেকে 10 বিয়োগ দাও, হয় কত? 5। তারপর দেখো এর পরের থেকে এর আগেরটা বিয়োগ। তো এর পরে আছে 18, এর আগে আছে 15, বিয়োগ দাও, কত? 3। এর পরের থেকে এর আগেরটা বিয়োগ দাও 6, এর পরের থেকে আগেরটা বিয়োগ দাও, বড় থাকে কত? এখানে 24, 4, 28, 29, 30, 31, 8, হ্যাঁ কত? 8। এর পরের থেকে এর আগেরটা বিয়োগ দাও, হ্যাঁ কত? 0। এর বিয়োগ দাও, হ্যাঁ কত? 32, 0, 1 -10 না, 32 আর 48, 8 থাকে কত? 8। আচ্ছা, 32 আর 42 বিয়োগ থাকে কত? 0 আর 8, 20, 42, 32, 0, 1, 10, হ্যাঁ কত? 10। তবে এটা হচ্ছে মাইনাস। বলো কেন মাইনাস? কারণ 42 থেকে, না সরি, -10 +10 হবে, কারণ 42 থেকে 32 মাইনাস 42 মাইনাস 32, 0, 1, 10। বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তো বিয়োগটা তোমরা দিবা, ঠিক আছে? আমাদের ক্যালকুলেটর নাই, যে জন্য একটু নাকি দেরি হয়েছে। তোমরা বিয়োগটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে সুন্দরভাবে করবা, ঠিক আছে? ওকে, তো আমরা প্রান্তিকের মানটা বের করলাম। আচ্ছা, এখন খেয়াল করো, তো আমরা এখন চলে যাই গড়ের মানে। গড় মান হচ্ছে ভাগ, টিসি কে কিউ দিয়ে ভাগ দিবা। দেখো টিসির মান কত? 10, কিউ এর মানটা হচ্ছে 1, 10 কে 1 দিয়ে ভাগ দাও। একটু খেয়াল করো, এখানে একটু দেখাই দেই, এস ইকুয়াল টু টিসি বাই কিউ। তো টিসির মানটা হচ্ছে 10, টিসির মানটা 10, কিউ এর মানটা হচ্ছে 1, তো ভাগ থাকে কত? 10। মানে এরকম প্রত্যেকটা মান বের করতে হবে, যেটা কিউ এর মান থাকবে, যেটা মোটের মান থাকবে,
অতটা আমাদের গড়ের মান বের করতে হবে। তো 10কে 1 দিয়ে ভাগ দাও 10, 15কে 2 দিয়ে ভাগ দাও 7.5, 18কে 3 দিয়ে ভাগ দাও 318, 24কে 4 দিয়ে ভাগ দাও 4 6 24, 32কে 5 দিয়ে ভাগ দাও 5 6 30, 0 4 4 5 20, 42কে 6 দিয়ে ভাগ দাও 6 7 42। তো এটা হচ্ছে আমাদের গড় ব্যয় মান। কার মান? গড় ব্যয়। তো আমাদের এসি এমসি নিরূপণ করতে বলছে, আমরা নিরূপণ করে ফেললাম একটা চার্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে সংজ্ঞা লাগবা, এসির সংজ্ঞা লাগবা, সূত্র লাগবা, এমসির সংজ্ঞা লাগবা, সূত্র লাগবা। লেখার পর সুন্দর করে চারটা আঁকায় দিবা, 3-এর মধ্যে 3 পাইবা অনায়াসে। ওকে, তো আমরা পরের প্রশ্ন চলে যাই, একটু খেয়াল করো। প্রশ্ন হচ্ছে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক লিখো। তো সম্পর্কটা পরীক্ষা আসে, মনে রাখবা এই তৃতীয় অধ্যায় ফুল অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একমাত্র যে ব্যয় টপিক। এই ব্যয় থেকে প্রতি বছর প্রশ্ন আসে, তোমাদের আসবে উৎপাদন বিধি আর হচ্ছে ব্যয়। এই ব্যয়ের মধ্যে আরো কিছু ব্যয় আছে, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়, স্বল্পকালীন মোট ব্যয়, এই সবগুলো মিলে আমাদের এই ব্যয় টপিক। ঠিক আছে, তো পরের প্রশ্ন একটু খেয়াল করো, এসি এমসি এর মধ্যে সম্পর্ক লিখো। বলো কি বলছে? সম্পর্ক। তাহলে আমরা এসি আর এমসির মধ্যে সম্পর্কটা সুন্দরভাবে লিখবো। আমি সুন্দর করে আনসার তোমাদের লিখে দিব, তোমরা চাইলে নোট করতে পারো। আর আমি এটা কমেন্টে এই সম্পর্কটা আমি লিখে মানে কমেন্টে দেওয়া দিব, তোমরা চাইলে মুখস্থ করতে পারবা, সমস্যা নাই। তো মুখস্থ করতে গেলে একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে, কারণ ইকোনমিক্স মানে হচ্ছে তুমি যদি মুখস্থ করে ফেলো পরীক্ষা মনে থাকবে না। টেকটিকে বুঝতে হবে যে কি চাইছে, কার মানটা বার হয়েছে, তো কোনটা থেকে কোনটা বড়। যদি এরকম টেকটিকে বুঝতে পারো তুমি ইকোনমিক্সের প্রত্যেকটা টপিক তোমার মাথায় থাকবে। ওকে, তো এটা খেয়াল করো। এখানে যেহেতু আমাদের প্রশ্ন বলছে এখানে যে এসি এমসি এর মধ্যে সম্পর্ক লিখো চিত্রের মাধ্যমে, তো আমরা গহতে তো আমরা এসি এমসি পাইছি না? তাহলে তুমি এক কাজ করবা, এখানে আনসার করার সময় লাগবা গহতে পাই। কি লাগবা? গহতে পাই। বলো কার মানটা পাইছো? এখানে কিউ এর মানটা লাগবা, এসি মানটা লাগবা, এমসি মানটা লাগবা, মানে যার মানগুলো লাগবে। এখন তোমাদের টিসির কোনো প্রয়োজনই নাই, তাহলে টিসি বাদ। তাহলে এসি কিউ এর মান লাগবা, এসি মান লাগবা, এমসি মান লাগবা। মনে করো সব তুমি পূরণ করলা, সব কমপ্লিট, মানে আমার তো মান এখানে আছে, এসি এমসি মান তো আছে, আমি এখানে লিখলাম না, তোমরা এখানে জাস্ট ফিল আপ করে নিবা। ঠিক আছে, এটা জাস্ট কপি করে সুন্দর করে মানগুলো বসাই নিবা, তাহলে সূচি আঁকা শেষ। এখন আমরা চিত্র আঁকবো। কি আঁকবো? চিত্র। তো একটু খেয়াল করো, আমি এটা মুছে ফেললাম, মনে করো কমপ্লিট, এই বক্সটা আমাদের কমপ্লিট, 1 নাম্বার স্টেপ। এখন 2 নাম্বার স্টেপ হচ্ছে আমরা চিত্র আঁকবো। কি আঁকবো? চিত্র আঁকার পরে আমরা সম্পর্ক লিখবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। আবার 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখো না। ঠিক আছে, তাহলে প্রথমে সবটা লিখলাম এখানে, তারপর লাগবে এসি এমসি রেখার সম্পর্ক। তো যদি চিত্র আঁকতে চাও এসি রেখা এমসি রেখা তুমি দুই জায়গায় আঁকতে পারো, আগে এসি আঁকলা পরে এমসি আঁকলা, তোমার ইচ্ছা। তুমি চাইলে এসি রেখা এমসি রেখা একটা চিত্রে তুমি দুটো আঁকতে পারো। আমার জানা মতো সবচেয়ে বেস্ট হচ্ছে যখন তোমাকে একের অধিক রেখা আঁকতে বলবো, 2টা বলো 3টা বলো, একসাথে আঁকার চেষ্টা করবা। একসাথে আঁকলে ব্যাখ্যা দিলে বেস্ট হবে, টিচারের নজরে পড়বে। ঠিক আছে, তোমার লেখাটা যদি তুমি নজরে ফালাইতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট। লেখা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা এসি আর এমসি রেখা আঁকি। এসি ও এমসি রেখা অঙ্কন, এটা লিখে দিবা, এখানে লিখে আন্ডারলাইন করবা। একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ নিবা। মনে রাখবা ইকোনমিক্সের নিয়ম হচ্ছে যে কোনো চিত্র আঁকবা, আঁকার নিয়ম হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে। তো অনেকে প্রশ্ন করে যে স্যার ইকোনমিক্সের চিত্র আঁকতে লিখে আমাদের গ্রাফ লাগবে কিনা? তো আমরা যখন শহীদুল থেকে পরীক্ষা দেই, মানে বোর্ড পরীক্ষা দেই, তখন আমাদের হলে মূলত গ্রাফ দিয়েছিল। তো আমরা অনেকেই গ্রাফ নিয়ে নেই, এক টুকরা গ্রাফ দিচ্ছে, একটা গ্রাফের অর্ধেক করে এক টুকরা দিচ্ছে, তো গ্রাফ আমরা নিয়ে নাই। কারণ ইকোনমিক্স এর নিয়ম হচ্ছে তুমি খাতায় চিত্র আঁকার চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট হবে। খাতায় আঁকার চেষ্টা করবা, সবচেয়ে বেস্ট হবে। তুমি চাইলে গ্রাফে আঁকতে পারো, আর গ্রাফে আঁকতে একটা হিবিজিবি হয়ে যায়। আমার মতে গ্রাফ না নেওয়াই বেস্ট। অনেক হলে দেয় না, অনেক হলে দেয়, সবাইকে দেয় এরকম না। ঠিক আছে, তো অনেকে দেয় না। আমি দেখলাম যে জিজ্ঞাসা করছি ভারিয়া যে তোমাদেরকে গ্রাফ দিচ্ছে কিনা, ওদেরকে দেয় নাই, তো খাতায় আঁকছে। তো ইকোনমিক্স এ খাতায় আঁকবা, তবে পেন্সিল দেওয়া চিত্র আঁকতে হবে। যদি কলম দেওয়া চিত্র আঁকো তাহলে ডাবল জিরো, কেউ দিবে না, আমি তোমাকে মার্ক দিব না, দিয়ে আমি খাতা পাই।
তো নিয়ম হচ্ছে পেন্সিল দিয়া, চিত্র মানে পেন্সিলের কাজ, ঠিক আছে। তো একটা একশো জাস্ট খেলে একটা টান দেখে রাখতে পারবা খাতার মাঝখানে, খাতার মাঝ বরাবর চেষ্টা করবা। ওকে, তো এদিকে আমরা কিউ দেখাবো, আর বাকি যাকে আঁকবো তার মানটা উপরে, যাকে আঁকতে হবে তার মানটা উপরে। এসি এমসি আঁকতে বলছে, তাহলে এসি আর এমসি মানটা উপরে। তো একটু খেয়াল করো, কিউ এর মানটা দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। দেখো তো ক্লাস ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 লেখা ঠিক আছে। 1 2 3 4 5 6। আচ্ছা, এখন এসি এমসি আঁকতে বলছে, তাহলে আমাদের দেখতে হবে এসি এমসির মধ্যে সর্বোচ্চ মান কত। যখন একাধিক চিত্র তুমি একসাথে আঁকবা, ওই একাধিক মানগুলোর মধ্যে সর্বোচ্চ মানটা আগে ধরে নিবা। সর্বোচ্চ মানের উপর ডিপেন্ড করে তোমাকে একক ধরতে হবে। ক্লিয়ার? তো একটু খেয়াল করো, এসি আর এমসি এই দুইটা বক্সের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 10। কত করে আছে? 10। এখন দশমিক দশমিক মান দেখার কোনো বিষয় না, যেহেতু সর্বোচ্চ মানটা 10, আমরা প্রতি গড়কে 2 করে নিব। কত করে? 2। যদি এটুকু 2 হয়, এটুকু 4 হবে, এটুকু 6 হবে, এটুকু 8 হবে, এটুকু 10 হবে। তো তোমার একটা বিষয় খেয়াল করে দেখে মনে রাখবা, আগে একটা গড় তুমি মন মতো কাটে নিবা, যেটা টেকনিক, চিত্র আঁকার টেকনিক। একটা গড় মন মতো কাটে নিবা, মনে করো এটা কাটে নিলাম। তো এটা কাটা কম্পাস ধরে, পেন্সিল কম্পাস না, কাটা কম্পাস ধরে দেখবা কাটার মতো দুটো আছে, ধইরা জাস্ট 1 2 3 4 5 6 যাই করে নাও, তাহলে ফুড়া বসাই দিবা। এই ফুড়া যেন আছে এখানে যোগ করে দিবা। ক্লিয়ার? মনে করো আমি এটা কাটলাম, এটা এই মাপটা এটা ধরবা, কাটবা সবটি কাটবা। পরে তুমি একক ধরবা, 1 2 3 4 5 2 4 6 যায়ের ধরো, সমস্যা নাই। ক্লিয়ার? তো এরা যারা এই নিয়মে আঁকতে পারবা, তাদের প্রত্যেকটা চিত্র হবে, প্রত্যেকটা চিত্র পয়েন্টে পয়েন্টে মিলে যাবে। আর যারা মনে করো যে ফলে কৌশলে কাম ছাড়াই দিবা, খালি টান দিবা, খালি একটা ধরবা 2, একটা ধরবা 10, একটা 5, পুরো কাটা কম্পাস নাই, কিচ্ছুই নাই, মানে গুজামিল। এই গুজামিলের দুনিয়া এখন নাই। এখন প্রত্যেকটা টিচার যারা খাতা দেখে খুবই সিরিয়াস, ঘাট পরীক্ষায় দিব, খাতাও সিরিয়াস হবে, রেজাল্ট মানে করাই হবে। এখন গুজামিলের দিন শেষ, বুঝতে পারছো কিনা? তো চিত্র আঁকার টেকনিক মাথায় রাখবা, আমি যেমনে বললাম এমনি আঁকবা, দুই পরীক্ষা মার্কটা উপর আমাকে বললো। তো দেখো, তাহলে আমরা মানগুলা বসিয়ে আমরা জাস্ট চিত্র রেখে নিব। তো প্রথম স্টেপ হচ্ছে আমরা এসি আঁকবো অথবা এমসি, তুমি যে কোনো একটা আগে আঁকতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তুমি চিত্র মানে খাতায় থাকলেই হয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে এসি আঁকি, যেহেতু এসি মানটা আগে আছে। তো খেয়াল করো, ওখানে কিউ এর মান যখন 1, এস এর মান কত? 10। যারে আঁকবা তার সাথে খালি কিউটা বাজাই নিবা। কি বলো, কি বাজাই নিবা? যাকে আঁকবা তার সাথে কিউটা বাজাই নিবা। একের জন্য হচ্ছে কিউ এসি কত? 10। এই দেখো 1, কিউ এর মান 10টা হচ্ছে এখানে, খালি স্কেল ধরবা খেলে আঁকবা। আমার তো স্কেল নাই, একটু আঁকাবাঁকা হতে পারে, খালি স্কেল ধরবা খেলে আঁকবা। 2 এর জন্য কত বলো তো? 7.5, 7.5। তো এই 7.5টা দেখার বিষয় না আমাদের প্রথম হচ্ছে কত? 7 গড় নিব, নেওয়ার পরে একটু বাড়াই দিব, 7 নেব একটু বাড়াই দিব। তো খেয়াল করো, ওখানে 2 এর জন্য 7.5, 8 আর হচ্ছে 6 এর মাঝখানে 7, ধরো এখানে 7 একটু বেশি, আনুমানিক দিয়ে দিবা, এটা টিচাররা বুঝে নিবে, সমস্যা নাই, ঠিক আছে। তারপর দেখো 3 এর জন্য কত? 6। এই দেখো 6 এখানে, এই 3 এর জন্য 6। 4 এর জন্য কত? 6। আবার দেখো 4 এর জন্য 6। 5 কত? 6.4। 6 দিয়ে এটুকু হয়, একটু বেশি, 6.4 একটু বেশি। 5 হচ্ছে 6.4। ক্লিয়ার? 7 সরি 6 কত? 6 হচ্ছে 7, 6 হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7 হচ্ছে এখানে, যেখানে 7 একটু বেশি না এটা, আচ্ছা এখানে ধরলাম 7। ক্লিয়ার? ওকে, তো খেয়াল করো, ওখানে এটা হচ্ছে প্রথম পয়েন্ট, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। যখন তুমি বিন্দুগুলা বসানো শেষ করবা, তখন দেখবা তোমার 6টা বিন্দু আছে কিনা। 6টা বিন্দু থাকলে হয়ে গেল, কারণ আমাদের 1 থেকে 6 পর্যন্ত থাকে। যদি কিউ এর মানটা 1 থেকে 6 পর্যন্ত থাকে, তার মানে 6টা বিন্দু। আমাদের 6টা বিন্দু দেখলেই আমাদের বিন্দুগুলো যোগ করলে রেখা হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের রাখতে হবে এমসি। কি বাকি আছে? এমসি। আমরা এমসি প্রয়োগ করব, খালি মানটা জাস্ট দেখবো আর খালি বসাবো, আর কোনো কাজ নাই। যদি চিত্রে এই রুলসটা মনে রাখতে পারো, যে কোনো চিত্র তুমি পারবা, একই রুলস। একটু খেয়াল করো, 1 এর জন্য বলো এমসি কত? 10। এখন এমসি 1 এর জন্য এমসি 10, এটা যোগ করা আছে বিন্দু। তুমি এই বিন্দুগুলো এখানে বড় করে দিবা কোনো সময়, আমি তোমাদের বোঝানোর জন্য এরকম বড় করে বৃত্ত দিলাম, ঠিক আছে। পরীক্ষার হলে জাস্ট একটা পয়েন্ট দিবা,
যাতে তুমি বুঝতে পারো যে বিন্দুটা এখানে আছে। ঠিক আছে, ওকে। 2 জনে কত এমসি? 5। 2 জনে 5, এই 2 4 6 মাঝখানে 5 এই বিন্দু। তারপর খেয়াল করো, সরি 4 6 মাঝখানে 5, এই 4 6 মাঝখানে 5 এই বিন্দু। তারপর হচ্ছে 3 জনে কত? 3, 3 এর জন্য 3, 4 দিয়ে মাঝখানে 3, 3 এর জন্য 3। 5 এর জন্য কত? 3 এর জন্য, তাহলে 4 জন্য কত? 6, 4 এর জন্য 6, এই যে 4, কিউ এর মান 4, আর এখানে হচ্ছে 6, এই মানটা এখানে এই বিন্দু। তারপর হচ্ছে 5 কত? 8, 5 হচ্ছে 8, এই যে 8, এই যে আমাদের 5 এর মান, জাস্ট খালি যোগ করে দিবা এই বিন্দু। 6 জন কত? 6 জন 10, এই যে 10, এই যে 6 এখানে, জাস্ট বিন্দু হয়ে গেছে। তার মানে এখন বিন্দুগুলো যোগ করে দাও। এখানে যোগ করবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা কি রেখা বলো তো? এমসি রেখা। তো এটা হচ্ছে আমাদের এস রেখা, এটা হচ্ছে এমসি রেখা, আমাদের চিত্র হয়ে গেছে। তো আমরা এখন সম্পর্ক দেখবো, এসসি আর এমসির মধ্যে সম্পর্ক লিখলে আমাদের আনসারটা হয়ে যাবে। তো আমি একটু আবার বলতেছি, এখানে এসসি এমসি সম্পর্ক আমরা চিত্র মাধ্যমে লিখবো। আমরা প্রথমে চিত্র আঁকলাম, আগে ছকটা লিখবা, কিউ এর মান, এসসির মান, এমসির মান, 3টা মান বক্স আঁকবা, চিত্র আঁকবা, লাস্টের সম্পর্ক। কত সুন্দর একটা ব্যাখ্যা! এই সুন্দর ব্যাখ্যা যদি লিখতে পারো, প্রত্যেকটা ব্যাখ্যা যদি পয়েন্টে পয়েন্টে লিখতে পারো, অবশ্যই তুমি মার্ক পাবা, 100% গ্যারান্টি। তো এখন আমরা সম্পর্ক লিখবো। আমরা সম্পর্ক চিত্রের মাধ্যমে না লিখা আমরা বক্স থেকে মানগুলো দেখে আমরা সম্পর্ক লিখতে পারবো। তো এক নাম্বার লাগবে এখানে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক, এক নম্বর পয়েন্ট আমি একটু মুখে বলে একটু লিখে নিও। দেখো, প্রথম হচ্ছে যে এসির মানটা হ্রাস পাই 10 থেকে 7.5, এটা কার মান বলতো? এসির মান। আর এমসি মানও হ্রাস পাই 10 থেকে 5। এখন তোমরা বলো, এখানে প্রথম যে স্টেপটা, এসির মান কমে গেছে, এমসির মানও কমে গেছে, কিন্তু এই এমসির মানটা সবচেয়ে বেশি কমছে। বলো কি কমছে? এমসির মানটা সবচেয়ে বেশি কমছে না? এটা কমছে কত? 5। এমসির মানটা কমছে 5, আর এখানে এসির মানটা কমছে কত বলতো? 7 3, মানে আড়াই। কত কমছে? আড়াই। তাহলে মানে কমছে কোনটা বেশি বলতো? এমসি বেশি কমছে না? তার মধ্যে এমসি বেশি কমে, তার আমরা বলতে পারি এখানে যে এসির থেকে মানে এসির মানটা বড়, এটার মানটা ছোট। কারণ এমসির মানটা বেশি কমে গেছে, এটা কম কমছে। তার মানে এসি গ্রেটার দেন আমরা কি লিখতে পারি? এমসি। তার মানে লাগবে 1 নাম্বার স্টেপ, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এসি হ্রাস পায়, এমসি হ্রাস পায়, সুতরাং এসি গ্রেটার দেন এমসি হয়। 2 নাম্বার স্টেপ মনে রাখবা যে এসির মানটা কমতে কমতে এক সময় 6 হয়ে গেছে, আর এমসি মান 6 হয়ে গেছে, তার মানে সমান। তারপর লিখবা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এসি এবং এমসি সমান হয়। এই যে এস ইকুয়াল টু এমসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এস ইকুয়াল টু এমসি। আগে ব্যাখ্যা লেখা পরে এটা দেখাই দিবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এসি মানটা বাড়ছে, এখানে বলো তো কত বাড়ছে? 6.4 থেকে বাড়ছে 7, আর ওটা বাড়ছে 8 থেকে 10। তার মানে এখানে বাড়ছে 2, আর এখানে বাড়ছে কত বলতো? 6 1 7, মানে 1 পয়েন্ট সামথিং। তার মানে এটা বেশি বাড়ছে। তার মানে লাগবে এখানে এমসি গ্রেটার দেন এসি হয়। তার মানে মনে রাখবা 3টা স্টেপ, প্রথম ধাপে এসি বড় হবে, তারপর সমান হবে, তারপর এমসি বড় হবে, একবার এসি বড় হবে, একবার এমসি বড় হবে, আরেকবার সমান হয়ে যাবে। এই 3টা স্টেপ লিখতে পারলে অবশ্যই 4 এর মধ্যে 4 তুমি পাবা। ইকোনমিক্সে 10 থেকে 9 পাওয়া যায় অ্যাভেলেবল। তো 7টা প্রশ্ন যদি লেখো, 7 নং 63, এমসিকিউ মিলে 90 প্লাস মার্ক অবশ্যই আসবে, 90 প্লাস মার্ক অবশ্যই আসবে। তো আজকে চলো আমাদের এসি এমসি এর মধ্যে সম্পর্ক, মানে যতগুলো প্রশ্ন আছে ব্যয় থেকে পড়াইলাম। তোমাদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিয়ে রাখি। তো আমার অফলাইন বেসে ভর্তি চলছে, অফলাইন বেসে কোর্স বেস এবং রেগুলার বেস, কোর্স এবং রেগুলার দুইটা বেসে ভর্তি চলমান। এসএসসি 27 ব্যাচ যারা রয়েছে, যারা 27 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ভালো কিছু পেতে চাইলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু পাবা, গ্যারান্টি সহকারে। ঠিক আছে? তো এরকম আরো টপিক পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা কোন টপিকে ক্লাস থাকবে, এবং অবশ্যই ক্লাস দেব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।